ফ্রেন্ডস, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে 13ই আগস্টের ফার্স্ট শিফটে যেসব প্রশ্নগুলো এসেছিলো সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কাজে লাগবে। যাদের পরবর্তীকালে এনটিপিসি পরীক্ষা রয়েছে তারা অবশ্যই দেখো, কেননা তোমাদের পরবর্তীকালে ভীষণ কাজে লাগবে। এই সব শিফট থেকে কিন্তু পরবর্তীকালে তোমাদের প্রশ্ন রিপিট আসবে। আর যারা পরীক্ষা দিয়ে এসেছো তারা দেখে দেখে মিলিয়ে নাও কতগুলো ঠিক করেছো, তো পাচ্ছো, তাহলে তোমরা পরবর্তীতে জানতে পারবে যে তোমরা কাটআপের মধ্যে থাকছো না। ঠিক আছে। আর এই ক্লাসের সমস্ত পিডিএফগুলো কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে একদম আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর টেলিগ্রামে চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাও, সেখানেও লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারবে বিনামূল্যে পিডিএফ। প্রথম প্রশ্ন কী ছিল দেখো, আইনি দহশালা ভূমি রাজস্ব নির্ধারণ ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? তো আইনি দহশালা ব্যবস্থার প্রবক্তা ছিলেন মুঘল সম্রাট আকবরের অর্থমন্ত্রী রাজা টোডরমল। আইনি দহশালা ছিল আকবরের রাজত্বকালে টোডরমল প্রবর্তিত একটি রাজস্ব নির্ধারণ ব্যবস্থা। এতে কি হতো যে গত 10 বছরে যতটা তোমার ফসল উৎপন্ন হয়েছে সেই ফসলের একটা গড় করে নিয়ে গত 10 বছরের সেই অনুসারে একটা কর কিন্তু নির্ধারণ করা হতো। নেক্সট প্রশ্ন, 1919 সালে 24শে ফেব্রুয়ারি মুম্বাইয়ে কে সত্যাগ্রহ আয়োজন করেছিল? 1919 সালে 24শে ফেব্রুয়ারি মহাত্মা গান্ধী রাওলাট আইনের বিরুদ্ধে, অর্থাৎ তিনি রাওলাট আইনকে প্রতিবাদ জানাতে মুম্বাইয়ের একটি জায়গাতে সত্যাগ্রহ আয়োজন করেছিলেন। এই সভায় গান্ধীজি সত্য এবং অহিংসার পথ অনুসরণ করে রাওলাট আইনের বিরোধিতা করার প্রতিশ্রুতি দেন, এবং তার সাথে ভারতের প্রচুর মানুষ যোগদান কিন্তু সেই সময় করেছিল। কারণ সালটা হচ্ছে 1919, ততদিনে গান্ধীজির ভারতে আসা প্রায় তোমার 3 থেকে 4 বছর হয়ে গেছে। গান্ধীজি সেই সময় তার বিশাল একটা দাবদাবা সৃষ্টি করে নিয়েছে ভারতের মধ্যে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে লোকসভায় এসসি এসটিদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? সংবিধানের 330 নম্বর অনুচ্ছেদে লোকসভাতে এসসি এবং এসটিদের জন্য আসন সংরক্ষণের জন্য বিধান রয়েছে। দেখো, 330 নম্বর অনুচ্ছেদে লোকসভায় তপশিলি জাতি এবং উপজাতির জন্য আসন সংরক্ষণের বিধান রয়েছে। এই সংরক্ষণ নিশ্চিত করে এই যে সম্প্রদায়গুলি লোকসভায় পর্যাপ্ত পরিমাণে প্রতিনিধিত্ব যেন করতে পারে। লোকসভায় এসসি এসটিদের জন্য আসন সংরক্ষণ সংবিধানের একটি বিধান। পরবর্তী প্রশ্ন দেখো যে তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত? এটা হচ্ছে ভাগীরথী নদীর উপর বাঁধ নির্মিত। এই তেহরি বাঁধটি ভাগীরথী নদীর উপর নির্মিত। এটি ভারতের সর্বোচ্চ বাঁধ, যেটা কিন্তু উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে রয়েছে। এই বাঁধটির দৈর্ঘ্য হচ্ছে 575 মিটার। এর সাথে সাথে আমি দিয়েছিলাম আজকে দেখো পোস্টে বা কমিউনিটিতে দিয়েছিলাম যে হীরাকুদ বাঁধটা কোন নদীর উপর নির্মিত হয়েছে। যারা পোলে আনসার করনি তারা অবশ্যই গিয়ে কিন্তু পোলে আনসার করে দাও। ওখানে 4টে অপশান আছে, সঠিক উত্তরটা কিন্তু তোমরা ওখানে জানিয়ে দাও। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যামেলিয়া কের কোন দেশের একজন ক্রিকেটার? তিনি কিন্তু নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার ছিলেন। অ্যামেলিয়া কের জন্ম যার 13ই অক্টোবর 2000 সালে হয়েছিলেন, একজন নিউজিল্যান্ডের ক্রিকেটার যিনি নিউজিল্যান্ডের জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে খেলেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 79তম অনুচ্ছেদে কি কি অন্তর্ভুক্ত রয়েছে? দেখো, ভারতীয় সংবিধানের 79তম অনুচ্ছেদের অনুসারে বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি যে সংসদ, রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত। অর্থাৎ এখানে সংসদের গঠন সম্পর্কে বলা হয়েছে 79তম। এই সংসদে কে থাকবে? একজন রাষ্ট্রপতি থাকবে, তার সাথে রাজ্যসভা অর্থাৎ যেটা আমরা উচ্চকক্ষ বলি সেটা, আর লোকসভা মানে নিম্নকক্ষ। তাহলে 3টি জিনিস নিয়ে কিন্তু আমাদের সংসদ তৈরি। একটা হচ্ছে রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভা। এই 3টি জিনিস নিয়ে আমাদের সংসদ গঠিত। এটাই কিন্তু বলা হয়েছে 79তম সংশোধনে। এই 79তম অনুচ্ছেদে 79তম অনুচ্ছেদে বলা হয়েছে যে ইউনিয়নের জন্য একটি সংসদ থাকবে, যার মধ্যে একজন রাষ্ট্রপতি থাকবে, যার 2টি কক্ষ থাকবে, যাদের যথাক্রমে রাজ্য পরিষদ এবং জনগণের পরিষদ। নেক্সট প্রশ্ন দেখো, ইন এমএস ওয়ার্ড CTRL + S ইউজ টু দ্য অফ দ্য স্ক্রিন, মানে তোমাকে বলতে চাইছে যে CTRL + R ইউজ করে আমরা কোনো টেক্সটকে আমাদের যে স্ক্রিন থাকে কম্পিউটার সেখানে কোন সাইডে নিয়ে যেতে পারি। CTRL + যদি S আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা স্ক্রিনের রাইট সাইডে অর্থাৎ ডান দিকে নিয়ে যেতে পারবো। এখানে আরও কয়েকটা দেখে নাও যে CTRL + S যদি আমরা CTRL + L যদি ব্যবহার করি তাহলে সেটাকে আমরা লেফট অর্থাৎ বাম দিকে নিয়ে যেতে পারবো। CTRL + E যদি আমরা প্রেস করি তাহলে সেটাকে আমরা লেখাটাকে আমরা বা কোনো টেক্সটকে আমরা সরাসরি কম্পিউটার সেন্টারে নিয়ে যেতে পারবো। C যদি করি তাহলে কোনো টেক্সটকে আমরা ডাইরেক্ট কপি করতে পারবো। +V যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমরা যে কোনো জিনিসকে
বা টেক্সটকে সঠিকভাবে পেস্ট করতে পারবো। পরবর্তী দেখো, বৈদিক যুগে গরুর যুদ্ধের জন্য কোন শব্দটি ব্যবহার করা হতো? বৈদিক যুগে গোবিষ্ঠী গোবিষ্ঠী শব্দটি কিন্তু গরুর যুদ্ধের জন্য ব্যবহার করা হতো। এই বৈদিক যুগে কিন্তু গরু একটা বিশাল ব্যাপার ছিল। যদি এমনও রয়েছে যে গরু হারিয়ে গেছে, তার জন্য কিন্তু রাজার নিজের দায়িত্ব হয়ে কোনো লোকের গরু খুঁজে দিচ্ছে। এই বৈদিক যুগে কিন্তু গরুর বিশেষ একটা ভূমিকা ছিল, ঠিক আছে? তাই গরুর জন্য কিন্তু আলাদা করে গোবিষ্ঠী বলে একটা শব্দ ব্যবহার করা হতো। গোবিষ্ঠী কথাটা হচ্ছে গোবিষ্ঠীর সন্ধান বা গরুর জন্য যুদ্ধ। এই যে ব্যাপারটা বললাম না যে রাজা নিজের দায়িত্ব খুঁজে দিত, এটা হচ্ছে সেটা। সেই সময়ে গরুকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো এবং প্রায়শই গরুর জন্য যুদ্ধ করা হতো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF অনুসারে 2025 সালে ভারতের মোট দেশজ উৎপাদন অর্থাৎ GDPর বৃদ্ধির হার কত হতে পারে বা কত হবে? দেখো, IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল অনুসারে 2025 সালে ভারতের মোট দেশজ উৎপাদনের বৃদ্ধির হার 6.4% বৃদ্ধি হবে বলে মনে করা হয়। আগে এই অনুমান ছিল 6.2, কিন্তু বর্তমানে IMF সংশোধন করে সেটাকে 6.4 করেছে, অর্থাৎ 0.2 কিন্তু তারা কমিয়েছে। পরবর্তী প্রশ্ন, 7ই মে সরকার 244টি জেলায় একযোগে কি আয়োজন করেছিল? দেখো, এই প্রশ্নটা কিন্তু আগামী দিনে 11 তারিখে কিন্তু এই প্রশ্নটাই ঘুরিয়ে এসেছিল। দেখো, নাগরিক প্রতিরক্ষা মক ড্রিল, এখানে প্রশ্ন দিয়েছিল যে মক ড্রিলটা মোট কতটা জেলাতে নিয়ে আয়োজন করা হয়েছিল, তখন উত্তর ছিল 244টা। এবার ডাইরেক্ট এখানে দিয়ে দিয়েছে যে 7ই মে ভারত সরকার 244টা জেলায় একযোগে কি আয়োজন করেছে, প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পারছো? এই জন্যই বলছি যে অ্যানালাইসিস ভিডিও দেখে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন। দেখো, 7ই মে ভারত সরকার দ্বারা সারা দেশের মধ্যে 244টি জেলায় বেসামরিক প্রতিরক্ষা মকড্রিল পরিচালনার নির্দেশ দেয়, যা পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পহেলগামে সন্ত্রাসী হামলার পর এটি করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল দুর্যোগ পরিস্থিতির তাৎক্ষণিক প্রতিক্রিয়া ক্ষমতা বিকাশ করা এবং সম্ভাব্য বহিরাগত হুমকিদের মুখোমুখি হওয়ার জন্য দেশের ভিতরের যে নাগরিক রয়েছে তাদেরকে কিন্তু প্রস্তুত করা। অর্থাৎ তুমি এটাকে বলতে পারো যে তোমার প্রাইমারি ট্রিটমেন্ট। ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি। ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। 1947 সালের 20 ফেব্রুয়ারি কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করেন যে 1948 সালের জুনের আগে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হবে। যে দীনদয়াল উপাধ্যায় রুরাল আরবান যোজনার উদ্দেশ্য কী ছিল? যে দীনদয়াল উপাধ্যায় রুরাল আরবান যোজনা অর্থাৎ দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় রুরাল আরবান মিশন DAY NRM এর মূল লক্ষ্য ছিল গ্রামীণ এলাকার অর্থাৎ রুরাল এলাকার মধ্যে শহরের সুযোগ সুবিধা বিকাশ করা এবং গ্রামীণ এলাকার জীবনযাত্রার মান উন্নত করা। এই প্রকল্পের লক্ষ্য হলো গ্রামগুলিকে স্মার্ট করা এবং গ্রামীণ এলাকাগুলিতে অর্থনৈতিক উন্নয়নকে সহায়তা করা। অ্যাকচুয়ালি গ্রামকে সার্বিকভাবে উন্নত করা, যেসব সুযোগ সুবিধাগুলো শহরের লোকজন বা শহরের সবাই পায়, সেই একই রকম সুবিধা যাতে গ্রামের লোকগুলো পায়, সেইটার জন্যই কিন্তু এই যে যোজনাটা সেটা শুরু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতের উত্তর অংশকে উত্তর ভারত বা উত্তর অঞ্চল বলা হয়, তাহলে দক্ষিণ অংশকে কি বলা হবে? ভারতের উত্তর অংশকে যদি উত্তর ভারত বা উত্তর অঞ্চল বলা হয়, তাহলে দক্ষিণের দিকের অংশটাকে দক্ষিণ ভারত বা দক্ষিণ অঞ্চল বলা হবে।